গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস শেষের খুব কাছে। আজ শুনবেন উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব। মন দিয়ে খাবারগুলো শেষ করল নীল। জল খেয়ে মনে হলো স্নান করা দরকার। সে জানলার পাশে দাঁড়িয়ে ভারী পর্দা সরালো। রাস্তাটা চমৎকার, কোনো মানুষ নেই। মানতে হবে লুকিয়ে থাকার পক্ষে বাড়িটা আদর্শ। কিন্তু শুধু লুকিয়ে থাকলে তো তার চলবে না। বাথরুমের সামনে দাঁড়িয়ে খেয়াল হলো স্নান সেরে তো এগুলোই পরতে হবে। মিলানকে বললে হতো আর এক সেট পোশাক আনতে। নীল ব্রিফকেসটার দিকে তাকালো। খাটের এক কোণে পড়ে আছে সেটা। টেনে নিয়ে ডালা খুলতেই চমকে উঠল নীল। তার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হলো। খামটা নেই। মিলানের ছবি এবং নেগেটিভ সমেত খামটা ব্রিফকেস থেকে উধাও হয়েছে। অথচ এই বাড়িতে ঢোকার সময় ওটা ব্রিফকেসে ছিল। সে যখন ঘুমোচ্ছিল তখনই মিলান ওটা সরিয়ে নিয়েছে, নিয়ে চুপচাপ বসেছিল। এতক্ষণ ধরে গল্প বলার সময়ে ওটা ওর ব্যাগেই ছিল। ছবিগুলো ফিরে পাওয়ার জন্য যেসব কথা বলছিল তা বানানো, এবং ছবি সম্পর্কে নীলের কথা শুনে নিশ্চয়ই মজা পেয়েছিল। যা ভেবেছিল তা নয়। মিলান মারাত্মক মেয়ে। অত্যন্ত অসহায় বোধ করল নীল। টাকা রোজগার করার একমাত্র অস্ত্র তার হাতছাড়া হয়ে গিয়েছে। সে জানলার কাছে সরে এলো। তার হাত পা কাঁপছিল। মিলান কিভাবে ফিরে গেল? কোনো গাড়ির আওয়াজ তো কানে আসেনি। যদি হেঁটে ট্যাক্সি খুঁজতে যায় তাহলে হয়তো দৌড়াদৌড়ি করলে এখনও খুঁজে পাওয়া যেতে পারে। নীল দরজার দিকে পা বাড়াতে গিয়েও থেমে গেল। তার মন বলল, কোনো লাভ হবে না। ছবিগুলো সঙ্গে নিয়ে মিলান সোজা পথে হাঁটবে না। সল্ট লেকের যে কোনো একটা গলিতে ঢুকে গেলে ওকে খুঁজে পাওয়া অসম্ভব হবে। ও তাই যাবে। সারাটা সন্ধে অদ্ভুত খারাপ কাটল। সে আলো জ্বালতে পারছে না। নিজেকে কেমন ছিবড়ে বলে মনে হচ্ছে। অবিনাশদার বাড়িতে আজ একবার যাওয়া উচিত ছিল। ওর মা নিশ্চয়ই ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছেন। তাছাড়া সে অন্ধকার ঘরে একজন তার জন্য অপেক্ষা করবেই। কিন্তু গিয়ে কি করতে পারত? কোনো আশার কথা শোনাতে পারত না। টাকা চাই, অথচ আর কোনো রাস্তা তার সামনে খোলা নেই। কি গাধার মতো সে ছবিগুলোকে ফেলে রেখেছিল। নীল টেলিফোনটার দিকে তাকালো। এখন 8:30 বাজে। সে কাছে পৌঁছে ডায়াল করল। রিং হচ্ছে, এবং তারপরেই টেডিলালের গলা। হ্যালো। নীল খুব নিচু গলায় বলল, নীল। কোত্থেকে? টেডিলালের উচ্চারণে সতর্কতা। সল্টলেক। তাড়াতাড়ি কলকাতা থেকে সরে যাও। হিটলার এখন তোমাকে পাওয়ার জন্য ক্ষেপে গিয়েছে। অ্যারেস্ট করতে এসেছিল। তারপর? ওই ঘরটা লণ্ডভণ্ড করে গেছে। আমাকে খুব শাসিয়েছে। পাশের বাড়ি সেই মেয়েটা হিটলারকে বলেছে তোমাকে আজ সকালে একটা বড় গাড়িতে উঠতে দেখেছে খালি হাতে। তাহলে তোমার জিনিসপত্র কোথায় গেল? বাধ্য হয়ে আমি তোমার সুটকেস ওকে দিয়ে দিয়েছি। বলেছে তুমি আমার কাছে রেখে গিয়েছিলে। অতএব দয়া করে এদিকে এসো না। দরকার হলে ফোন করতে পারি? হ্যাঁ, আমি না ধরলে কথা বলো না, ওকে? রিসিভার নামিয়ে রাখল নীল। মনে হলো তার বিরুদ্ধে একতরফা যুদ্ধ শুরু হয়ে গেছে। ব্রিফকেসটাকে খাটের নিচে ঢুকিয়ে নিয়ে চারপাশে চোখ বোলালো নীল। না, সে এখানে ছিল এমন কোনো চিহ্ন নেই। নিঃশব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে এসে চাপ দিতেই আবার বন্ধ হয়ে গেল সেটা। সল্টলেকের মধ্যে ঘুমন্ত। রাস্তার আলো ধাঁধিয়ে দিয়ে মাঝে মধ্যে এক একটা গাড়ি ছুটে যাচ্ছে। নীল দেখে নীল চাবিটা পকেটে নিয়েছে কিনা। হঠাৎ তার মনে একটা আশঙ্কা জেগেছে। যে মেয়ে চোরের মতো ব্রিফকেস থেকে ছবি নিয়ে যেতে পারে
সেই মেয়ে যে পুলিশকে তার লুকিয়ে থাকার আস্তানার হদিশ দিয়ে দেবে না, তার স্থিরতা কোথায়? অবশ্য এক্ষেত্রে প্রশ্ন হবে, সে চাবি পেল কি করে? তবু বাড়িতে ইঁদুরের মতো ধরা পড়তে নীল চায় না। তাছাড়া ঘরে বসে সে হাঁপিয়ে পড়েছিল। ওয়ে টু ক্যালকাটা লেখার রাস্তায় এসে দাঁড়াতেই সে বাস পেয়ে গেল। অবিনাশের খবর পুলিশ নিশ্চয় এত তাড়াতাড়ি পাবে না। তার সঙ্গে ওর সম্পর্ক কী ছিল আবিষ্কার করে ওদের বাড়ির সামনে লোক রাখার কথা হিটলার মশাই নিশ্চয়ই ভাবতে পারবেন না। গলি দিয়ে হাঁটতে হাঁটতে নীলের মনে হলো এটা হিটলারেরই জুরিসডিকশন। এখানে তাকে ধরতে পারলে লোকটা নিশ্চয়ই ছাল ছাড়িয়ে নেবে। দরজা খুললেন অবিনাশের মা। ও তুমি? আমি ভাবছিলাম তুমি এলে না। একটু দেরি হয়ে গেল। নীল ভেতরে ঢুকল। সঙ্গে সঙ্গে ওপাশের ঘর থেকে গলা ভেসে এলো, কে মা? নীল, বৃদ্ধা জবাব দিলেন। কিন্তু আজ ওকে অনেক স্বাভাবিক দেখাচ্ছিল। নীল জিজ্ঞাসা করল, ডাক্তারের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ বাবা, উনি খুব অবাক হয়েছেন। অবাক কেন? অনেক দিনের পরিচিত ডাক্তার তো, আমাদের অবস্থা জানেন। তা চেম্বারে বসে যখন কথা বলছিলাম তখন একটা মজা হয়েছে। কীরকম? ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন এত খরচ কি করে করবেন? তখন আমি তোমার কথা বললাম। ওর কাছে লুকিয়ে তো কোনো লাভ নেই। বললাম তুমি অবিনাশের বন্ধু ছিলে, মেয়ের সঙ্গে একটা সম্পর্ক আছে, জাহাজে চাকরি করো, এখন ছুটিতে এসেছ, এ পাড়ায় মানুষ হয়েছ, তুমি নিজের থেকে খরচ করতে চাইছ। তারপর ওখানে এক ভদ্রলোক বসেছিলেন, তিনি বললেন, এরকম তো দেখা যায় না, জাহাজিদের মন খুব উদার হয়। তুমি কোথায় থাকো জানতে চাইছিলেন, আমি বলতে পারিনি। সেই লোকটা বলল তোমার সঙ্গে আলাপ করতে চায়। ও হ্যাঁ, জিজ্ঞাসা করছিল তোমার হাতে উল্কি আছে কিনা, জাহাজিদের নাকি থাকে। পৃথিবীটা টলতে লাগলো পায়ের তলায়। নীল নিঃশ্বাস বন্ধ করল। কি বললেন? বললাম, অন্ধকারে ভালো করে লক্ষ্য করিনি। তুমি হাতে উল্কি আঁকিয়েছ নাকি? মিথ্যে কথা বলতে ইচ্ছে করছিল না, কিন্তু বলতে হলো। অবিনাশের মা বললেন, ডাক্তারবাবু আগামী পরশু তোমাকে নিয়ে যেতে বলেছেন সন্ধ্যার সময়। উনি সব খবর নিয়ে রাখবেন। চা খাবে? আপনার যদি অসুবিধে না হয়। না না, অসুবিধে কি, তুমি ও ঘরে বসো, আমি আসছি। নীল পাশের ঘরে দরজায় এলো। ঘর অন্ধকার। কি হয়েছে? গলার স্বরে যেন উদ্বেগ। কি ব্যাপারে? নীল অবাক হলো। মা কি বলছিল? ও কিছু না। কেমন আছো? আছি। নিঃশ্বাস পড়ল। আমি এসেছি বলে তুমি খুশি হওনি? এ কথা মনে হলো কেন? আমার সঙ্গে ভালো করে কথাই বলছো না। তুমি কেমন আছো? আমি? চমকে উঠল নীল। অন্ধকারের দিকে তাকালো। আছি, ভালো আছি। তোমাকে ভালো থাকতেই হবে। কেন? না হলে আমি ভালো থাকবো না। নীল স্বস্তির নিঃশ্বাস ফেলল। সল্টলেকে ফিরে আসতে 11টা বেজে গেল। আগামী পরশু তাকে ডাক্তারের কাছে যে কথাগুলো বলতে হবে তার কোনো জায়গায় এখনও তৈরি হলো না। তাছাড়া ডাক্তারের চেম্বারে যে লোকটি তার সম্পর্কে কৌতূহলী হয়েছে সে যে কোনো বিপদ ডেকে আনবে না এমন নিশ্চয়তা নেই। খামোখা উল্কির কথা তুলল কেন লোকটা? অদ্ভুত ভারী মন নিয়ে সল্টলেকে ফিরে এসে নীল দেখল বাড়িটার সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ভেতরে আলো জ্বলছে, অর্থাৎ মানুষ এসেছে। কে অথবা কারা?
মিলানের কথা অনুযায়ী এখানে সে ছাড়া আর কারো আসার কথা নয়। মিলান কি এত রাত্রে ফিরে এলো? সে ঠিক বুঝতে পারছিল না। এক্ষেত্রে বাড়ির দিকে এগোনো বুদ্ধিমানের কাজ হবে না। খানিকটা দূরে একটা গাছের নিচে দাঁড়িয়ে থাকল নীল। গাড়িতে কেউ আছে। হ্যাঁ, ড্রাইভার। মিলানের সঙ্গে থাকা ড্রাইভারটা এমন মোটা নয়, এ অন্য লোক। মিনিট 15 চলে গেল। এর মধ্যে দুটো গাড়ির হেডলাইট থেকে নিজেকে আড়াল করতে দুবার সরতে হয়েছে। এই অবস্থায় তাকে দেখলে যে কেউ সন্দেহ করবে। তার মনে হলো মিলানও আসতে পারে। হয়তো মিলান তার জন্য অপেক্ষা করছে আর সে বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু যেতে সাহস হচ্ছিল না। এটা তো একটা ফাঁদও হতে পারে। আরও 15 মিনিট গেল। নীলের ধৈর্য শেষ হয়ে আসছিল। বাড়িটার কাছে যাওয়ার কৌতূহল হচ্ছিল খুব, কিন্তু ড্রাইভারের চোখ এড়িয়ে সেখানে পৌঁছানো সম্ভব নয়। হঠাৎ দরজা খুলে গেল। আলোগুলো নিভতে লাগল। 4 জন মানুষ বেরিয়ে এলো বাড়ি থেকে। দরজাটা বন্ধ হলো। 4 জনের একজন মহিলা, বেশ মোটা সোটা। ওরা গাড়ির দিকে এগোচ্ছে। আধা অন্ধকারে নীল মুখগুলো ভালো করে দেখতে পাচ্ছিল না, কিন্তু শেষ লোকটা যখন গাড়িতে উঠছে তাকে খুব চেনা মনে হলো। যেভাবে লোকটা চারপাশে তাকালো, মুখ দেখতে না পাওয়া সত্ত্বেও নীল আড়ষ্ট হয়ে গেল। গাড়িটাকে বেরিয়ে যেতে দেখল সে পাথরের মতো। সে লোকটা এ বাড়িতে এলো কি করে? সঙ্গে যারা ছিল তারা কে? এ বাড়িতে ওদের কি প্রয়োজন ছিল? নীল এখানে আছে খবর পেলে ওর অপেক্ষায় আলো জ্বালিয়ে বসে থাকতো না? ড্রিমল্যান্ড বার, রেসকোর্স, লালুমের ফ্ল্যাট, আর এই বাড়িতে লোকটা স্বচ্ছন্দে ঘোরাফেরা করছে কেন? আরও কিছুক্ষণ সময় চলে গেলে রাস্তা পেরিয়ে নীল গেট খুলে ভেতরে ঢুকল। ওরা নিশ্চয়ই কাউকে ভেতরে রেখে যায়নি। নিঃসন্দেহ হবার জন্য 2-3 বার শব্দ করে দরজায় চাবি ঠোকালো নীল। ভেতরে ঢুকতেই হুইস্কির গন্ধ নাকে এলো। সে অন্ধকারে চারপাশে তাকালো। এখনই কেউ ওর উপর ঝাঁপিয়ে পড়তে পারে। মিনিট খানেক যাওয়ার পর ও পা বাড়ালো। অন্ধকারে এ ঘর ও ঘর করে বুঝল বাড়িতে কেউ নেই। 4 জন তাহলে এখানে হুইস্কি খেয়েছে। সে সেলারের কাছে পৌঁছে পকেট থেকে দেশলাই বের করে জ্বালল। যে বোতল থেকে সে হুইস্কি নিয়েছিল এখন সেটা একেবারে খালি। আরেকটা নতুন বোতলের খানিকটা কমে গেছে। মিলান বলেছিল এ বাড়িতে কেউ আসে না। কথাটা মিথ্যে। হয় ও জানে না অথবা সত্যি বলেনি। নীল টেলিফোনের কাছে চলে এলো। একটা মাঝারি টেবিলের একপাশে রকিং চেয়ার, অন্যদিকে সাধারণ। সিগারেটের তামাকের গন্ধ বাতাসে হুইস্কির সঙ্গে মিশেছে। নীল টেবিল ল্যাম্পটা জ্বালতেই অ্যাশট্রে উপচানো সিগারেটের শেষাংশ দেখতে পেল। ওরা অনেকক্ষণ ছিল। ভাগ্যিস সে আজ বেরিয়েছিল বাড়ি থেকে। নীল সামান্য ঘুরে রকিং চেয়ারে বসল। সামনে একটা প্যাড, তাতে হিজিবিজি ছবি। কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে মানুষ অনেক সময় ওরকম করে। প্যাডটাকে টেনে নিতে তার মেরুদণ্ড কনকন করে উঠল। নিজের নামটা 5 রকম কায়দায় লেখা দেখতে পেল সে। নীল, 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 নীল অ্যান্ড হিজুলকি। ওরা এখানে বসে তাকে নিয়ে আলোচনা করছে। নীল ভালো করে দেখল, হাতের লেখা মেয়েলি, অথবা যিনি এসব লিখেছেন তিনি নির্ঘাত মহিলা, কারণ প্যাডের অন্য ফাঁকা জায়গায় মেয়েলি আলপনা আঁকা। ছেলেদের হাত থেকে এমন আলপনা সচরাচর বের হয় না। এই মোটা মহিলাটি কে? ইনিই কি সেই ম্যাডাম? ম্যাডাম যদি হন তাহলে তিনি এই বাড়িতে আসেন কোন সুবাদে? চকিতে মিসেস যোশীর মুখ মনে পড়ল তার।
রেসকোর্সে ভদ্রমহিলা যেরকমটি ছিলেন নিজের বাড়িতে মুখোমুখি হয়ে সেরকম ব্যবহার করেননি। কেন? লালমের হত্যার কারণে তিনি কি বিব্রত ছিলেন? গাড়ির ভেতর থেকে নামার সময় কাউকে ডার্লিং বলেছিলেন। কে সে? মিসেস যোশী কি ম্যাডাম? মাথার ভেতরটা আচমকা জমে গেছে বলে মনে হলো নীলের। অসম্ভব! মিসেস যোশী কেন নিজের মেয়েকে ব্ল্যাকমেল করবেন? করলে তো সেটা মিলান জানতেই পারত। মিস্টার যোশীর সঙ্গে মিসেসের সম্পর্ক খুব স্বাভাবিক নয়। রেসকোর্সে এবং বাড়িতে সেটা বোঝা গেছে। তবে কি মিসেস যোশী মেয়ের ছবি ব্যবহার করতে চান স্বামীর বিরুদ্ধে? কিন্তু ম্যাডাম হতে গেলে যে ক্ষমতার প্রয়োজন তা কি ভদ্রমহিলার আছে? নীল কোনো থই পাচ্ছিল না। তবে এখানে এই ঘরে বসে যে চারজন তাকে নিয়ে আলোচনা করেছে তার মধ্যে মিসেস যোশী ছিলেন। সে প্যাডের কোণে একটা টেলিফোন নাম্বার দেখতে পেল। কার নাম্বার? রিসিভার তুলে ডায়াল করতেই একটা ভারী গলা শুনতে পেল। ভান্ডারি স্পিকিং। মিস্টার ভান্ডারি? নীল কাপা গলায় কথা বলল। ইয়েস, ইন্সপেক্টর ভান্ডারি, পার্ক স্ট্রিট, পিএস। মিসেস যোশীর সঙ্গে আপনার কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু হু আর ইউ? রিসিভার নামিয়ে রাখল নীল। ভদ্রমহিলা ম্যাডাম হন বা না হন, কিন্তু ভান্ডারি নামক হিটলারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। সে পকেট থেকে মিলানের দেওয়া কাগজটা বের করে নম্বর ঘোরাল। কাজের লোকদের কেউ রিসিভার তুলতেই সে মিস্টার যোশীকে চাইল। লোকটা জানালো সাহেব এখন ঘুমোচ্ছেন। নীল বলল, ব্যাপারটা এমন জরুরি যে ওকে ঘুম থেকে তোলা দরকার। লোকটা ইতস্তত করল, কিন্তু মিনিট তিনেক বাদে যোশী সাহেবের গলা পেল নীল। মিস্টার যোশী, এত রাত্রে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আপনি কে? পরিচয় দেবার মতো কিছুই নেই। মিসেস যোশী এখন কোথায় আছেন? আপনি কে বলছেন? Someone who does not want to disclose his identity. Then go to hell. দাঁড়ান, আপনার স্ত্রী কি আপনার প্রতি বিশ্বস্ত? সে কি করছে তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আপনার আগে ওকে ব্ল্যাকমেইল করে অনেক ফোন এসেছে, এতে আমার কিছু আসে যায় না। আমার কাছ থেকে একটা পয়সাও পাবেন না। গুড নাইট। লাইন কেটে দিলেন ভদ্রলোক। ব্যাপারটা কিছুটা সহজ হয়ে গেল। মিস্টার যোশীর সঙ্গে তার স্ত্রীর সম্পর্কটা কেমন সেটা বোঝা যাচ্ছে। মিলানের সঙ্গে দেখা হওয়া দরকার। টাকা রোজগারে যে রাস্তাটা খোলা ছিল ছবিগুলো উধাও হওয়ার পর সেটাও বন্ধ। কিন্তু মিলানই তার একমাত্র আশা এখনো। নীল কিচেনে চলে এলো। ফ্রিজে খাবার আছে। গ্যাস জেলে সেগুলোকে একটা চেহারা দিল। তারপর হুইস্কির বোতল বের করে খাবার নিয়ে বসল অন্ধকার ঘরে। না, এমন খাওয়া কখনই উচিত হবে না যে হুঁশ চলে যায়। এ বাড়িতে আজ রাত্রেও সে নিরাপদ নয়। ঘড়িতে যখন রাত 1টা তখন টেলিফোনটা বেজে উঠল। 3বারের বার ধর্মড়িয়ে জেগে নীল অন্ধকারে তাকাল। আচমকা ঘুম ভাঙায় বুঝতেই সময় গেল কিছুটা। সে দেখল সোফাতে আধশোয়া হয়ে রয়েছে। মদ্যপানের শেষ দিকে নিশ্চয়ই তার চৈতন্য ছিল না। টেলিফোনটা বেজেই চলেছে। এত রাত্রে কে এখানে ফোন করবে? কারো তো এখানে থাকার কথা নয়। এবার সে সাহসী হল। হয়তো অ্যালকোহলের প্রতিক্রিয়া তখনও শরীরে ছিল বলে হতে পারল। রিসিভার তুলে কানে ঠেকাতেই বিশ্ব চরাচর নির্জন হয়ে গেল। কয়েক মুহূর্ত নৈশব্দের পর মিহিগলা কানে এলো। ঘুম ভাঙল? মিলান? একটুও ভুল হল না গলার স্বর চিনতে। সে জবাব দিল, হ্যাঁ। আপনাকে জানাচ্ছি, ছবিগুলো আমি নিয়ে এসেছি। ধন্যবাদ। কিন্তু আপনি মিথ্যে গল্প শুনিয়েছিলেন। না,
ছবিগুলো যদি ম্যাডামের ক্যারিয়ারের কাছ থেকে ম্যানেজ করতে না পারতাম, তাহলে এতক্ষণে আপনার বাবার পকেট থেকে কয়েক লক্ষ বেরিয়ে যেত। এসব গল্প আমি বিশ্বাস করি না। টেলিফোন করেছেন কেন? ঘুম আসছিল না তাই। আমার বেডরুমে সেপারেট লাইন আছে। মিলান হাসল। আচ্ছা, আমার ছবিগুলো আপনি দেখেছেন না? হ্যাঁ। কীরকম লেগেছে? ভালো। ও, ডু ইউ থিঙ্ক আই ডিজার্ভ অনলি ভালো? রাগত গলায় বলল মিলান। জাহাজে চাকরি করে আপনার চোখ মন সব নষ্ট হয়ে গেছে। নীল হজম করল। দেখুন, এত রাত্রে এসব আমার ভালো লাগছে না। ধুর, আপনার সঙ্গে কথা বলতে আমার ইচ্ছে হচ্ছে না। লাইনটা কেটে দিল মিলান। অত অল্প প্রশংসায় ক্ষেপে গিয়েছে মেয়েটা। কিন্তু পরক্ষণেই আবার টেলিফোন বাজল। শুনুন, আপনি কাল ভোরেই চলে যাবেন। নীল বলল, কোথায়? তা আমি কি করে জানব? আপনাকে চলে যেতে বলছি। সত্যি আমি বুঝতে পারিনি আপনি এত বোকা। তার মানে? আপনি কি করে ভাবলেন ছবিগুলোর অন্য কোনো প্রিন্ট আমার কাছে নেই? হঠাৎ চুপ করে গেল মিলান। নীল বলল, আপনার সঙ্গে কথা বলা দরকার, জরুরি। কাল সকালে, যতটা সকালে সম্ভব চলে আসুন। আর হ্যাঁ, আসার সময় ভালো চিকেন প্যাটিস আনবেন। গুড নাইট। টেলিফোন নামিয়ে রাখল সে। ভাগ্যিস মাথায় এসে গেল কথাগুলো। মানুষ সবচেয়ে দুর্বল নিজের সম্পর্কে। নিজের জন্য মানুষের সবসময় বড় ভয়। কফির কাপে চুমুক দিয়ে নীল মিলানের দিকে তাকাল। আজ মিলানের সাদা জিন্স আর নীল টপ। সুন্দর দেখাচ্ছে ওকে। সে বলল, শার্ট প্যান্ট কেনা দরকার। আপনার নেই? ছিল, হোটেল থেকে পুলিশ নিয়ে গিয়েছে সুটকেস। ছবিগুলো কোথায় রেখেছেন? আছে। নীল হাসল। কত টাকা পেলে ওগুলো দেবেন? এখনো ভাবিনি। আপনাকে আমি পুলিশে ধরিয়ে দিতে পারি। পারেন, কিন্তু পুলিশ ধরলেই ছবিগুলো ওদের হাতে চলে যাবে। উফ, আপনি কি চান? টাকা। আমার জন্য নয়। তাহলে? একটি মেয়ের জন্য। ওকে গুন্ডারা অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছিল কয়েক বছর আগে। একটা মাংসপিণ্ড হয়ে অন্ধ মেয়েটি দরজা জানলা বন্ধ করে জন্তুর মতো বেঁচে আছে। ওকে মানুষের চেহারায় আনতে যে খরচ হবে, তার জন্য টাকা দরকার। আপনার কে হয়? আমার হতে পারত, হয়নি। খুব সুন্দরী ছিল? মিলানের গলার স্বরে মেয়েলি ব্যাপার। বুঝতে চেষ্টা করিনি। কত টাকা দরকার? এখনো জানি না। ঠিক আছে, লালমকে যা দিয়েছিলাম তাই দেব আপনাকে। এত সহজে দিতে চাইছেন? আমি আর পারছি না, কাউকে বলাও যাচ্ছে না। কেন? মাকে বলুন। ভুল বুঝবে সবাই। কি যে করি। আপনি যে ছবি তুলেছেন তা কাকে বলেছেন? কাউকে নয়। নীল হাসল। লালমকে আপনি খুব বিশ্বাস করতেন? হ্যাঁ, ওকে আমি ভালোবাসতাম। আপনার মায়ের আপত্তি ছিল না? ছিল। আপনার মায়ের, মাফ করবেন, একজন বিশেষ বন্ধু আছে। কে তিনি? মিলানের চোয়াল শক্ত হল। আমার মায়ের ব্যাপারে এত খবর কে দিল? জানতে পেরেছি। নীল জবাব দিল। আপনি সহযোগিতা করলে দুজনের উপকার হবে। নিঃশ্বাস ফেলল মিলান। বনি পানিগ্রাহী। কি করেন তিনি? জানি না। বাবা বলেন বনি ইন্টারন্যাশনাল স্মাগলার। একসময় বাবাই পরিচয় করে দিয়েছিল মায়ের সঙ্গে। এটাই আমাদের পরিবারে অশান্তির কারণ। বনি পানিগ্রাহীর সঙ্গে লালমের পরিচয় ছিল? হ্যাঁ। গুড। কার বেশি ব্যক্তিত্ব, আপনার মায়ের না বনির? কেন? জিজ্ঞাসা করছি। মায়ের।
বাবার সঙ্গে তাই সংঘাত। মিলান, আসুন আপনাকে পুরো ঘটনাটা বলি। নীল শুরু করল। কিভাবে ট্রেন থেকে নেমে বৃষ্টির মধ্যে হাওড়া স্টেশন থেকে ক্রস কানেকশনে কথা শুনে একটার পর একটা ঘটনায় জড়িয়ে পড়েছে তার বিস্তারিত বর্ণনা দিল। চুপচাপ শুনে গেল মিলান। বলা শেষ করে নীল উঠে দাঁড়াল। পাশের ঘরের টেবিল থেকে প্যাডটা নিয়ে এসে মিলানের সামনে রাখল। এই হাতে লেখা কার্ড চেনেন? মিলান দেখল। ধীরে ধীরে সে মাথা নাড়ল। হ্যাঁ। নীল বলল, আমি বুঝতে পারছি না কিভাবে আপনার মা এসব কাজে নিজেকে জড়িয়ে ফেললেন। তার তো টাকার অভাব নেই। বাবা মাকে প্রতি মাসে 50,000 খরচ করতে দেন। মায়ের মতে সেটা খুবই কম। কোনো কোনো রেসের দিনে পুরো টাকাটাই হেরে যান মা। তখন ঝামেলা শুরু হয়। টাকার অভাব মায়ের কখনোই যাবে না। মিলান বলল, আমার ধারণা লালম বনি পানিগ্রাহীকে ফোনে বলেছে তার কাছে আপনার কিছু নোট ছবি আছে, টাকা পেলে সে দিতে পারে। বনি আপনার মাকে জানায়, আপনার মা ছবিগুলোকে পেতে চায়। কিন্তু এর মধ্যে অমিতাভ নামের লোকটা কি করে জুটল তাই বুঝতে পারছি না। অমিতাভ? কেমন দেখতে? নীল বর্ণনা দিল। মাথা নাড়তে লাগলো মিলান। বুঝেছি। অমিতাভ হল লালমের ফটোগ্রাফির দোকানের পার্টনার, ডিভোর্সি। কাস্টমারদের সঙ্গে লালমই কথা বলতে দিত ওকে। সে কি? আমি ভেবেছিলাম সে ম্যাডামের লোক। না, ও ডিভোর্সি স্ত্রীর হঠাৎ মৃত্যু হয়েছে, সে ব্যাপারে জড়িয়ে পড়েছে বেচারা। নীল মাথা নাড়ল। সেটা দেখে মিলান বলল, বুঝতে পেরেছি। অমিতাভর স্ত্রীর মৃত্যুর সময় আপনি ছিলেন। গল্পটা বলার সময় নাম বলেননি। এসব পুলিশ যদি জানতে পারে তাহলে আপনি কোনো অবস্থাতে বাঁচতে পারবেন না। নীল উঠল। কফি খাবেন? না। এই বাড়িতে গত রাত্রে কয়েকজন এসেছিলেন। মা? হ্যাঁ, ওর সঙ্গে কয়েকজন ছিল। আসতেই পারেন, মায়ের কাছেও চাবি আছে। আপনি তখন কোথায় ছিলেন? বাইরে। মানে? একটু বেরিয়েছিলাম, না হলে ধরা পড়ে যেতাম। ওই দলের একজন আমাকে চেনে। কিভাবে? লোকটা ড্রিমল্যান্ডে আমার পরে ঢুকেছিল। কিরকম দেখতে? নীল বর্ণনা দিল। মিলান একটু ভাবল, তারপর বলল, ঠিক বুঝতে পারছি না। যার কথা মনে পড়ছে সে আমার বোনের স্কুলের গেমস টিচার ছিল। সেই সূত্রে মায়ের সঙ্গে আলাপ হয়, কিন্তু তাকে তো আমাদের বাড়িতে বেশি আসতে দেখিনি। কি নাম লোকটার? হারাধন। কি? এরকম নাম লোকটার থাকতে পারে ভাবিনি। আপনি যার কথা বলছেন তিনি হারাধন নাও হতে পারেন। হারাধন কোথায় থাকেন? জানি না, বোনের স্কুলে ফোন করলে জানা যাবে। আপনার বোনের নাম প্রাণ, সুন্দর নাম। ওর স্কুলে ফোন করবেন? মিলান উঠল। টেলিফোনে কিছুক্ষণ কথা বলে ফিরে এলো। হারাধন আর স্কুলের চাকরিতে নেই, ওরা ওর প্রেজেন্ট ঠিকানা জানে না। নীল মিলানের দিকে তাকালো। মিলান বলল, ছবিগুলো কখন পাবো? সম্বিত ফিরতে একটু সময় লাগলো নীলের। আমি আপনাকে 1,00,000 টাকা দিতে পারি, তাতে আপনার প্রেমিকার চেহারা ঠিক হোক বা না হোক সেটা আপনি বুঝবেন, কিন্তু আমার ছবিগুলো চাই। আজ বিকেলবেলায় আমি টাকা নিয়ে আসব। কিন্তু আপনার মায়ের ব্যাপারটা? মায়ের হাতে ছবি পৌঁছায়নি, ও নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। ঠিক আছে। নীল মাথা নাড়ল। আপনি চালাকি করার চেষ্টা করবেন না। বুঝলাম না। মায়ের কাছে ওগুলো বেশি দামে বিক্রি করার ধান্দা নেবেন না। আপনি আমাকে বিশ্বাস করেন না? না, না, পুরুষ জাতটাকে আমি বিশ্বাস করি না। মিলান বেরিয়ে গেল। নীল উঠে জানলার পাশে এসে দাঁড়ালো। হনহন করে হেঁটে যাচ্ছে মিলান। যোশী সাহেব মারা গেলে যে মেয়ে কয়েক কোটি টাকার মালিক হবে,
অবস্থার চাপে তাকেও এখানে হেঁটে আসতে হচ্ছে। দিনটা গড়িয়ে যাচ্ছে দিনের মতো, কিছুই করার নেই। কিন্তু প্রতিটি মুহূর্ত জেগে থাকতে হচ্ছে নীলকে। যে কোনো মুহূর্তে ওই দরজা খুলে ম্যাডামের লোকজন এ বাড়িতে আসতে পারে। অবশ্য তারা আসবে গাড়িতে, তাতে আওয়াজ পাওয়া যাবে। দুপুরবেলায় নীল যোশী বাড়িতে টেলিফোন করল। কেউ একজন রিসিভার তুলল। তাকে মিসেস যোশীর কথা জিজ্ঞাসা করতেই সে জানালো মেম সাহেব এখন বিশ্রাম করছেন। নীল তাকে বলল, মেম সাহেবের ব্যাপারে কথা বলা দরকার, মেম সাহেবের জন্যই। মিনিটখানেক পরে মিসেস যোশীর গলা পাওয়া গেল। কে কথা বলছেন? আপনি লালমের তোলা আপনার মেয়ের ছবি এখনো পাননি, তাই না? কে বলছেন আপনি? চাপা স্বরে উত্তেজনা। যার অনেক টাকা দরকার। কোত্থেকে বলছেন? আপনি নিশ্চয়ই একটা শিশুর সঙ্গে কথা বলছেন না ম্যাডাম? আপনি কে না জানলে আমি কোনো কথা বলতে চাই না। আপনি বুদ্ধিমতী। সে প্রচণ্ড বৃষ্টির রাত্রে অমিতাভ ড্রিমল্যান্ডে বসেছিল ওই ছবিগুলো নিয়ে, তাকে টেলিফোনে ধমকেছিলেন, মনে আছে? আমি? কি যা তা বলছেন? আমি ঠিক বলছি। বাজে কথা শোনার সময় আমার নেই। রিসিভার রেখে দিলেন মহিলা। টেলিফোনটা দেখে তাকালো নীল। ভদ্রমহিলা কি মিথ্যে কথা বলছেন? সেটাই স্বাভাবিক, কিন্তু নীলের মনে হচ্ছিল ভদ্রমহিলা সত্যিই বিস্মিত হয়েছেন। যে কণ্ঠস্বর সে শুনেছিল হাওড়া স্টেশনে টেলিফোন বুথে, তার সঙ্গে এই কণ্ঠের কোনো মিল নেই। এর মধ্যে কটা দিন চলে গিয়েছে বটে, কিন্তু সেই গলার যে কর্তৃত্ব ছিল, বলার ধরনে যে পরিপাটি ভাব ছিল, মিসেস যোশীর গলায় তা নেই। বরং রেসকোর্সে শোনা বেশি বয়সের শিশুসুলভ চাপল্য যদি হঠাৎ চাপা পড়ে পরিস্থিতির আড়ালে, তাহলে যে গলা বেরোবে এখন সেটাই শুনতে পেল সে। ক্রমশ তার মনে হতে লাগল ইনি মিথ্যে বলেননি, অথচ গতকাল রাত্রে তিনি এখানে এসেছেন, এই টেবিলে বসে তার নাম লিখেছেন, তাকে নিয়ে নিশ্চয় আলোচনাও করেছেন। সেটাই প্রমাণ করে তার সম্পর্কে তিনি কৌতূহলী। তার উপর হারাধন নামক সেই লোকটি যে ড্রিমল্যান্ডে ঢুকেছিল, রেসকোর্সে গিয়েছিল, লালমের ফ্ল্যাটে পৌঁছেছিল, সে ওর সঙ্গী হয়ে এসেছিল। অতএব লালম, মিলান, সেই ছবিগুলো সম্পর্কে তিনি সবই জানেন। অবশ্যই হাতে পেতে আগ্রহী, কিন্তু টেলিফোনে যে মহিলাকে অমিতাভ ম্যাডাম বলে সম্বোধন করেছিল, সে আর ইনি একই মানুষ এমনটা ভাবার যাচ্ছে না। নীলের অস্বস্তি এখানেই। ফ্রিজের খাবার নয়, দুপুরে পাঞ্জাবি হোটেলের খাবার খেতে ইচ্ছে করছিল। নীল বাড়ি থেকে বের হতেই একটা ট্যাক্সি পেয়ে গেল। ভিআইপি রোডের একটা পাঞ্জাবি দোকানে তৃপ্তির সঙ্গে খেয়ে নিল সে। আজ 1,00,000 টাকা পাওয়া যাবে, কিন্তু কিসের বিনিময়ে? মিলান যখন বুঝতে পারবে তার কোনো ছবি নীলের কাছে নেই, তখন? কিন্তু টাকাটাকে পেতেই হবে। ইতিমধ্যে 3-3টে খুন হয়ে গেছে। 2টো খুনের বোঝা তার উপর চাপাবে পুলিশ। 1,00,000 টাকার সুযোগটা সে কিছুতেই ছেড়ে দিতে পারে না। ফ্রি স্কুল স্ট্রিটে চলে এলো সে। এসব জায়গার পুরনো বইয়ের দোকানে একসময় নুডমির ছবি বিক্রি হতো। এরকম কিছু ছবি চাই তার। মিলানকে যদি কয়েক সেকেন্ডের জন্য বোকা বানানো যায়, তাতে যা করার করে নিতে পারবে। ক্যাথলিনের সামনে দিয়ে হাঁটার সময় হঠাৎ ওর মনে হলো একটা লোক সেই লিন্ডসে স্ট্রিট থেকে তার পেছন পেছন আসছে। হয়তো ভুল, কিন্তু লিন্ডসে স্ট্রিটে ট্যাক্সি থেকে নেমে লোকটাকে দেখেছিল যেন। কেন কেউ তাকে অনুসরণ করবে? হঠাৎই মনে হলো এটা তো সেই হিটলার অফিসারের এলাকা। এ লোকটা পুলিশ নয় তো? সে হঠাৎই পেছন ফিরল, কিন্তু লোকটা এখন কোথাও নেই। নীল হাঁফ ছাড়ল। মনে ভয় থাকলে সবসময় অকারণে ছোবল খেতে হয়।
মাত্র 100 টাকায় 5খানা ছবি পেয়ে গেল সে। ছাপা ছবি নয়, একেবারে প্লসি পেপারে ডার্ক রুমে প্রিন্ট হওয়া কপি। মেয়েটি কে সে জানে না, কিন্তু শরীর দেখিয়েছে অকপটে। মিলানের সঙ্গে এর কোনো তুলনাই চলে না। তবু প্যাকেটটা হাতে নিয়ে পা বাড়াতেই সে লোকটা সামনে এসে দাঁড়ালো। কি কিনেছেন? কেন, আপনার কি দরকার? নীল উত্তেজনা চাপল। জানেন না অশ্লীল ছবি কেনা অপরাধ? আপনাকে থানায় যেতে হবে। ধুর, যে বিক্রি করছে তাকে গিয়ে ধরুন। একদম বাজে কথা বলবেন না। দাঁড়ান, যাবেন না, আমি পুলিশ। লোকটা চেঁচালো। সঙ্গে সঙ্গে ভিড় জমে গেল। অনেকে মজা দেখছে, কেউ কেউ ছেড়ে দিতে বলছে। লোকটা মাথা নাড়ল। ঠিক আছে, ছেড়ে দিতে পারি যদি দেখি এর হাতে কোনো উল্কি নেই। নীল বুঝল সে হিটলারের অনুচরের হাতে পড়েছে। অগত্যা তাকে চিৎকার করতে হলো। আরে, এ দেখছি পুরো পাগল। ন্যাংটো মেয়ের ছবির সঙ্গে উল্কির কি সম্পর্ক? হ্যাঁ? বলতে বলতে সেখান থেকে একটা ছবি বের করে ভিড়ের দিকে এগিয়ে ধরল। দেখুন, দেখুন আপনারা। সঙ্গে সঙ্গে হইচই পড়ে গেল। বেশ কিছু লোভী কামুক চোখ ছবির উপর ঝাঁপিয়ে পড়ল। লোকটা বাধা দিতে যাচ্ছিল, কিন্তু তাকে ঠেলে ফেলে দিল লোকগুলো। নীল দেখল একটা খালি ট্যাক্সি যাচ্ছে ফ্রি স্কুল স্ট্রিট দিয়ে। প্রাণপণে দৌড়ে ট্যাক্সিটাকে থামালো সে। দরজা খুলে উঠে পড়ে দেখল সে লোকটা পেছনে ছুটে আসছে। নীল ট্যাক্সিওয়ালাকে বলল, জলদি চলিয়ে, গুন্ডা হ্যায়। লোকটার বোধহয় হিন্দি সিনেমা দেখার অভ্যেস আছে। চটপট গাড়ির গতি বাড়ালো। অনেকটা দূরে চলে আসার পর জিজ্ঞাসা করল, আমার ভুল হয়ে গেল? নীল অবাক। মানে? লোকটা সত্যি গুন্ডা কিনা জিজ্ঞাসা করা উচিত ছিল। জিজ্ঞাসা করলে আর দেখতে হতো না। সল্টলেক চলুন। সে চোখ বন্ধ করল। কপাল জোরে আজ বেঁচে গেছে। হিটলারের লোক এই তল্লাটে তার চেহারার বিবরণ নিয়ে যে ঘুরে বেড়াচ্ছে তা সে জানবে কি করে? পাবলিক যদি তাকে উল্কি দেখাতে বাধ্য করত তাহলে? না, ব্যাপারটা ভাবতে পারে না সে। অনেক হয়েছে। টাকাটা যেমন করে হোক অবিনাশদের বাড়িতে পৌঁছে দিতে হবে। সেটা দিতে আর একবার তাকে ঢুকতে হবে হিটলারের এলাকায়। সে যে ওই বাড়িতে গিয়েছিল এই খবর হয়তো হিটলার পেয়ে গেছে এর মধ্যে। অবিনাশের মাকে ডাক্তারের চেম্বারে যে ভদ্রলোক জিজ্ঞাসা করেছিলেন তিনিই হয়তো বলে দিয়েছেন পুলিশকে। ওখানে যাওয়া মানে জীবনের ঝুঁকি নেওয়া। তবু নিতে হবে, শেষবার। তারপর বেরিয়ে যাবে কলকাতা থেকে, চিরকালের মতো। নীল পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছল। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস। শেষের খুব কাছে এর 6ষ্ঠ পর্ব। এরপরে আসছে 7ম অর্থাৎ শেষ পর্ব। আপনারা যারা গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।